আচ্ছা, আগের ক্লাসে হচ্ছে গিয়া তোমার কোন প্রক্রিয়া হয়েছিল? সমষ্ণ প্রক্রিয়া। আর আজকে কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া পড়ানোর কথা নাকি? হ্যাঁ, আচ্ছা, সমষ্ণ প্রক্রিয়া অঙ্ক করাইছিলাম কি কি কাজের অঙ্ক করানো হয়েছিল। আচ্ছা, একটা কোশ্চেন লেখো। আমরা বলছিলাম সমষ্ণ প্রক্রিয়া কার সূত্র মেনে চলে? বয়েলের সূত্র মেনে চলে। বয়েলের সূত্র যেন কি ছিল? P1 V1 ইকুয়াল টু P2 V2। আচ্ছা, একটা কোশ্চেন লেখো। লেখো 5 নিউটন পার মিটার স্কয়ার চাপে 5 নিউটন পার মিটার স্কয়ার চাপে কোনো গ্যাসের আয়তন 10 মিটার কিউব। ফাইভ নিউটন পার মিটার স্কয়ার চাপে কোনো গ্যাসের আয়তন 10 মিটার কিউব। দাঁড়িয়ে দাও। দেখো, উক্ত গ্যাসের আয়তন 6 মিটার কিউব করা হলে উক্ত গ্যাসের আয়তন 6 মিটার কিউব করা হলে চাপ কত হবে? কোশ্চেন লেখা হয়েছে? আচ্ছা, প্রথমে যে চাপটা দিছি সেটা কি আদি চাপ না শেষ চাপ? আদি চাপকে আমরা কি দ্বারা প্রকাশ করি? P1 দিছে কত? 5 নিউটন পার মিটার স্কয়ার চাপে আয়তন কত? 10 মিটার কিউব। তারপরে P2 কত? V2 না? আচ্ছা আচ্ছা, V2 হচ্ছে 6 মিটার কিউব। কোশ্চেনে চাচ্ছে কি? P2 চাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা জানি যে P1 V1 ইকুয়াল টু হচ্ছে P2 V2। তাহলে এখান থেকে P2 হচ্ছে P1 V1 বাই V2। জাস্ট মানগুলো বসাও, দেখো কত আসে। হ্যাঁ, 8.33। ওকে, দেখো সবার সেম আসে কিনা। সবার কি সেম আসছে? আচ্ছা, এবার হেডলাইন দাও। রুদ্ধ তাপীয় প্রক্রিয়া খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের ভিতরে বলছিলাম তাপগতিবিদ্যার প্রথম সূত্র কয়টি প্রক্রিয়া আলোচনা হবে? 4টা, যার ভিতরে এটা হচ্ছে দ্বিতীয় প্রক্রিয়া। নাম কি? রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। লেখো রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। লিখছো? লেখো যে প্রক্রিয়ায়, তাড়াতাড়ি হাত চালাও, যে প্রক্রিয়ায় তাপ স্থির থাকে, যে প্রক্রিয়ায় তাপ স্থির থাকে কিন্তু চাপ ও আয়তন পরিবর্তিত হয়। যে প্রক্রিয়ায় তাপ স্থির থাকে কিন্তু চাপ ও আয়তন পরিবর্তিত হয় তাকে কি বলে? লেখো, তাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে। না, চার্লসের সূত্র হচ্ছে ভি আর টি এর ভিতরে। লিখছো? তাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে। বিষয়টা একটু খেয়াল করো। এখানে বলছে আমরা জানি যে এই যে প্রক্রিয়াগুলোতে আমরা কোন সূত্র আলোচনা করতেছি? তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা 4টা প্রক্রিয়া আলোচনা করতেছি, যার ভিতরে সমষ্ণ প্রক্রিয়া আলোচনা করা শেষ। এখন কোন প্রক্রিয়া? তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা কি জানি? ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কে স্থির থাকবে? তাপ স্থির থাকবে। তার মানে একটু খেয়াল করো, ধরো আমার কাছে এখন Q1 হচ্ছে 50 জুল, তাহলে Q2 এর মান কত হবে? 50 জুলই হবে, কারণ তাপ কি থাকবে? স্থির থাকবে। তাহলে এটাও যদি 50 জুল হয়, তাহলে এখানে একটু বলো তো তাপের পরিবর্তন কত জুল? তাপের পরিবর্তন 0। তাহলে আমি বলতে পারি না যে ডিকিউ এর মান কত? এখানে 0। তাহলে ডিকিউ যদি 0 হয় তাহলে এখানে সূত্রটা দাঁড়াচ্ছে ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে তুমি লিখতে পারো ডিইউ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডিডব্লিউ, অথবা লিখতে পারো ডিডব্লিউ ইকুয়াল টু মাইনাস ডিইউ। লেখা হয়েছে? আগের দিন আমরা শিখছিলাম সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির ছিল। তাপমাত্রা স্থিরের জন্য ডিইউ এর মান কি হয়েছিল? 0। আর আজকে আমরা শিখলাম রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপ স্থির। তাপ স্থিরের জন্য ডিকিউ এর মান কত? 0। এমসিকিউতে আসবে যে কোন প্রক্রিয়ায় ডিইউ এর মান 0? কোন প্রক্রিয়া? সমষ্ণ প্রক্রিয়া। কোন প্রক্রিয়ায় ডিকিউ এর মান 0? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। বিষয়টা ক্লিয়ার?
এবার একটু খেয়াল করো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বলছে তাপ স্থির থাকবে কিন্তু পরিবর্তিত হবে কি? আয়তন এবং চাপ। মনে রাখবা আয়তন এবং চাপটা পরিবর্তন হবে, এখানেও ব্যস্তানুপাতিকই পরিবর্তন হবে, তবে এখানে একটা ধ্রুবক থাকে। কি থাকে? ধ্রুবক। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সমুষ্ণ প্রক্রিয়া আমরা দেখছিলাম পি সমানুপাতিক 1/v, তাই না? কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়া এটা হয় পি সমানুপাতিক 1/v টু দি পাওয়ার গামা। লেখো এখানে গামার পরিচয় আমি দিচ্ছি, আগে এটা লেখো। যদি এইখানে ভি টু দি পাওয়ার গামা না হইতো তাহলে পি সমানুপাতিক 1/v হইলে এটা কার সূত্র মেনে চলতো? বয়েলের সূত্র। কার সূত্র? বয়েলের সূত্র। কিন্তু এখানে কি পি সমানুপাতিক 1/v না ভি টু দি পাওয়ার গামা? তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি বয়েলের সূত্র মানে না মানে না? মানে না। বিষয়টা ক্লিয়ার? তাহলে সাইডে লেখা রাখো যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বয়েলের সূত্র মেনে চলে না। লিখছো? রুদ্ধতাপীয় প্রক্রিয়া বয়েলের সূত্র মেনে চলে না। আচ্ছা, এবার এই জায়গা থেকে যদি আমরা একটু সূত্রটাকে অ্যাপ্লাই করি, মেনে চলে না, ঠিক আছে? মেনে চললে এখানে কি গামা হইতো না? গামা কি একটু পরিচয় দিচ্ছি, একটু ধৈর্য ধরো। এই জায়গা থেকে আমি লিখতে পারি যে পি ইকুয়াল কে 1/v টু দি পাওয়ার গামা। তাহলে লিখতে পারো পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু হচ্ছে কে। লেখা হয়েছে? তাহলে এই জায়গা থেকে আমরা এরকম একটা সূত্র লিখতে পারি না যে P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কে, আর হচ্ছে P2 V2 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কে। এই দুইটাকে যদি একত্রীকরণ করো তাহলে কে ইকুয়াল টু কে, তাহলে তুমি কি লিখতে পারো যে P1 V1 টু দি পাওয়ার গামা P2 V2 টু দি পাওয়ার গামা। লিখে ফেলো। লিখছো? আচ্ছা, এটা কোন প্রক্রিয়ার সূত্র? এই সূত্র একমাত্র রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় হবে, অন্য কোনো প্রক্রিয়া যদি কোশ্চেনে উল্লেখ করে দেয় সেই ক্ষেত্রে এই সূত্র অ্যাপ্লাই করলে হবে না। ক্লিয়ার? একটা গেল P1 V1, আর একটা সূত্র লেখো। এখানে তিনটে সূত্র আছে, P1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1, P2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1, আর একটা সূত্র হচ্ছে T1 P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা, T2 P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা। টি তো তাপমাত্রা, এখানে তো তাপ না। আমরা শুরুর দিনে বলছিলাম তাপ আর তাপমাত্রা কি রাশি না? একই রাশি না। লেখা হয়েছে সূত্র তিনটা? একটু তাড়াতাড়ি হাত চালো, তো স্লো কেন? তাহলে আমরা কি বললাম যে এই যে তিনটা সূত্র, এই সূত্র তিনটা শুধুমাত্র কোথায় ব্যবহৃত হবে? যদি কোশ্চেনে উল্লেখ করে দেয় রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তখন শুধুমাত্র এটা ব্যবহার হবে। আদারওয়াইজ এই সূত্র তিনটা কোথাও কি হবে না? অ্যাপ্লাই হবে না। ক্লিয়ার? এবার কথা হচ্ছে কি আমরা কোশ্চেন দেখে কিভাবে বুঝবো যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া? মনে রাখবা যে সকল কোশ্চেন এরকম ভাবে বলবে যে হঠাৎ করে একটা প্রক্রিয়া সংগঠিত হয়ে গেছে, খুব তাড়াতাড়ি ভাবে একটা প্রক্রিয়া সংগঠিত হয়ে গেছে, ন্যানো সেকেন্ডের মাথায় একটা প্রক্রিয়া সংগঠিত হয়ে গেছে, এই জিনিসগুলো সব রুদ্ধতাপীয় প্রক্রিয়া। বিষয়টা কি বুঝতে পারছো? যে জিনিসগুলো খুব তাড়াতাড়ি ভাবে হয়ে যায়, হঠাৎ করে হয়ে যায়, এগুলো সব কি প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। যেমন মনে করো তুমি হচ্ছে গিয়ে সাইকেল চালাচ্ছ, তোমার সাইকেলের টায়ার টিউব আছে না? কোন একটা কারণে হঠাৎ করে হয় না যে টায়ার টিউব ব্লাস্ট করে, বাস্ট হয়ে যায় আমরা যেটাকে বলি। তাহলে যে টায়ার টিউব বাস্ট হয়, ওই যে সাউন্ডটা হয়, ওটাকে অনেক সময় জুড়ে হয় নাকি হঠাৎ করে হয়ে যায়? তাহলে এটা হচ্ছে একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। বিষয়টা কি বোঝাতে পারছি? আচ্ছা, রাইট রাইট রাইট। আচ্ছা, বিষয়টা কি লেখা হয়েছে? আচ্ছা, তাহলে কয়টা সূত্র পাইলা? তিনটা। এখন কথা হচ্ছে এখানে গামা কি, গামার পরিচয়টা একটু নাও। গামার পরিচয় নেওয়ার আগে আগে একটু গামা এর মান লেখো। দেখো এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামা এর মান হচ্ছে 1.67। লিখছো? কোশ্চেনে তোমাকে গামা এর মান যদি দিয়ে নাও দেয়, আর যদি এক পারমাণবিক গ্যাস পাও তাহলে তার মান কত হবে? 1.67। তারপরেটা লেখো দ্বি পারমাণবিক গ্যাস, সেই ক্ষেত্রে গামা এর মান হচ্ছে 1.40। লিখছো? দ্বিপারমাণবিক গ্যাসের জন্য 1.40। তারপরে লেখো বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে 1.33। লেখা হয়েছে?
এই অবধি বুঝতে কারো সমস্যা থাকলে বলো, সমস্যা নেই। আচ্ছা, এবার একটু গামায়ের পরিচয়টা দিই, চলো। গামায়ের পরিচয় দেওয়ার আগে একটা সূত্র লেখো। গামা ইকুয়াল টু হচ্ছে সিপি বাই সিভি। সিপি বাই সিভি। সিপি ইকুয়াল টু লেখো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। সিপি ইকুয়াল টু লেখো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। লিখছো? আর সিভি ইকুয়াল টু লেখো স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। গামায়ের নির্দিষ্ট কোনো নাম নাই এখানে, জাস্ট এখানে গামা হচ্ছে একটা ধ্রুবক। কি? জাস্ট একটা ধ্রুবক। হ্যাঁ, লিখছো? একটা হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, আর একটা হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। এখন কথা হচ্ছে মোলার আপেক্ষিক তাপ কাকে বলে, সেটা হচ্ছে বিষয়। একটু বিষয়টা খেয়াল করো। এখানে আমি একটা পাত্র নিলাম, এই পাত্রে আমি কিছু পরিমাণ পানি নিলাম। কি পরিমাণ? কিছু পরিমাণ পানি নিলাম, ঠিক আছে। এবার আমি এখান থেকে একটা চুলার সাহায্যে এখান থেকে তাপ দিলে পাত্রটা এখানে, এই যে ভিতরের যে পানি, সেই পানির তাপমাত্রা বৃদ্ধি পাবে কি পাবে না? পাবে। মনে রাখবা যে 1 মোল পরিমাণ গ্যাসের তাপমাত্রা, এখানে পানি না, ধরো গ্যাস আছে। কি আছে? গ্যাস। কতটুকু পরিমাণ? 1 মোল পরিমাণ। এই 1 মোল পরিমাণ গ্যাসের এখানে মনে করো ওর আগের তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। কয় ডিগ্রি? 25 ডিগ্রি। এখন আমি চাচ্ছি ওর তাপমাত্রা শুধুমাত্র 1 ডিগ্রি বাড়াবো। কয় ডিগ্রি? 25 থেকে কত হবে? 26 ডিগ্রি হবে। এখন 25 থেকে 26 ডিগ্রি যদি এই গ্যাসের তাপমাত্রা আমাকে করতে হয়, তাহলে এখানে তাপ দিতে হবে কি হবে না? হবে। তাহলে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে তুমি যতটুকু পরিমাণ তাপ দিবা সেটাই হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। বুঝতে পারছো বিষয়টা? সেটাই কি মোলার আপেক্ষিক তাপ। সংজ্ঞা লেখো। ওয়েট, ওটাও আসতেছি। লেখো লেখো, মোলার আপেক্ষিক তাপ। দেখো 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে, সেলসিয়াস ফারেনহাইট কেলভিন কিছু লেখো না, শুধু 1 ডিগ্রি, যে পরিমাণ তাপের প্রয়োজন হয়। 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে মোলার আপেক্ষিক তাপ বলে। বিষয়টা কি বুঝতে পারছো? হ্যাঁ, দেখো মোলার আপেক্ষিক তাপ 2 প্রকার। আমরা ছিলাম যেন কার সংজ্ঞা খুঁজতে আসছিলাম? গামায়ের। গামায়ের পরিচয় খুঁজতে আসছিলাম, সেইখান থেকে এত দূর চলে আসছে, গামায়ের কাছে এখনো যেতে পারিনি। আচ্ছা, তাহলে মোলার আপেক্ষিক তাপ কত প্রকার? 2 প্রকার। লেখো মোলার আপেক্ষিক তাপ 2 প্রকার। 1 নাম্বার দিয়ে লেখো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। আর 2 নাম্বার দিয়ে লেখো স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। লিখছো? স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। এবার সংজ্ঞা লেখো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। দেখো স্থির চাপে, স্থির চাপে লিখছো, তারপরে হুবাহু আগের সংজ্ঞাটা লেখা দিবা। 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বলে। ডট ডট দেওয়া, যেটা বাসায় গিয়ে লেখো। শুধুমাত্র শুরুতে অ্যাড হবে কি? স্থির চাপে। হ্যাঁ, বাকিটা সব ডট ডট দিয়ে দাও, বাকিটা সব হুবাহু ওই সংজ্ঞাটা। তার স্থির আয়তনের সংজ্ঞার ক্ষেত্রে কি লিখবা? শুরুতে শুধুমাত্র কি লিখবা? স্থির আয়তনে, বাকি সব ওইটা। এবার একটু খেয়াল করো, আমরা গামায়ের কাছে আবার ফিরে যাই। গামা কাকে বলে একটু খেয়াল করো। সিপি মানে কি? স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। আর সিবি মানে কি? আয়তনে মোলার আপেক্ষিক তাপ। এখানে কি যোগ করছো না ভাগ করছো? ভাগফলের আরেকটা নাম হচ্ছে অনুপাত। কি নাম? তাহলে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনের মোলার আপেক্ষিক তাপের অনুপাতকে কি বলে? গামায়ের পরিচয় পাইছো? সংজ্ঞাটা লেখো। দেখো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনের মোলার আপেক্ষিক তাপের অনুপাতকে গামা বলে।
তাহলে গামা এর মান জানো কয়টা? তিনটা, এক পারমাণবিক, দ্বিপারমাণবিক আর বহু পারমাণবিকের জন্য গামা এর মান। লেখ হইছে? বুঝতে সমস্যা আছে এখানে? আচ্ছা, তোমরা আরেকটা জিনিস জানো, সেটা হচ্ছে গিয়া, এটা তোমাদেরকে দশম অধ্যায়, ফার্স্ট পেপারের দশম অধ্যায়ে পড়াইছিলাম, আর তোমরা কেমিস্ট্রিতেও পড়ছো, যে মোলার গ্যাস ধ্রুবককে আমরা কি দ্বারা প্রকাশ করি? মোলার গ্যাস ধ্রুবক, এটাকে আমরা প্রকাশ করি আর দ্বারা, তাই না? মনে রাখবা, এখান থেকে একটা সূত্র লেখো আগে, সিপি মাইনাস সিভি লেখো, আর ইকুয়াল, আচ্ছা তাহলে সিপি আর সিবি এর বিয়োগফলকে কি বলে? মোলার গ্যাস ধ্রুবক বলে। তাহলে বিয়োগফলের ভালো বাংলা কি? অন্তর। ভালো বাংলা কি? অন্তর। তাহলে তুমি লিখতে পারো যে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনের মোলার আপেক্ষিক তাপের অন্তরকে কি বলে? মোলার গ্যাস ধ্রুবক বলে। লিখে ফেলো সংজ্ঞাটা, মোলার গ্যাস ধ্রুবকের সংজ্ঞা। তুমি তোমার অ্যান্সার পাইছো? আচ্ছা, এখন লেখো, সংজ্ঞা লেখো, একটু তাড়াতাড়ি হাত চালাও। দেখা শেষ হয়েছে সবার? আচ্ছা, এবার হেডলাইন দাও। আমরা আগের ক্লাসে সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজের একটা রাশিমালা প্রতিপাদন করছিলাম, মনে আছে? এখন আমরা খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের ভিতরে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজের রাশিমালা আমরা প্রতিপাদন করব। একটু খেয়াল করো, এই জিনিসটাকে একটু মাথায় রাখো। এখান থেকে পি সমানুপাতি কি পাইছিলাম? 1/v⁴ গামা। সেখান থেকে সূত্র পাইছিলাম p⁴ গামা ইকুয়াল টু কে। এটা মাথায় রাখো, একটু পরে কাজে লাগবে। হেডলাইন দাও, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজের রাশিমালা প্রতিপাদন। তাহলে কৃত কাজের জন্য আমরা সূত্র কি জানি? DW ইকুয়াল টু কি? ভুলে গেছো? PdV। আচ্ছা লেখো, DW ইকুয়াল টু PdV। প্রক্রিয়াটা যেন কোন প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সম্পূর্ণ কাজ বের করার জন্য উভয় পক্ষকে কি করবা? ইন্টিগ্রেশন করবা। যেহেতু এখানে ডিভি, তাহলে তোমার লিমিট হবে ভি থেকে, মানে V1 থেকে V2। মনে আছে তো এটা? বা তাহলে এইখান থেকে কি DW থাকবে না শুধু W আসবে? তাহলে V1 থেকে V2। আমরা একটু আগে একটা সূত্র পড়ছিলাম যে p⁴ গামা ইকুয়াল টু কে। তাহলে p ইকুয়াল টু কি হবে? k/v⁴ গামা। লেখা যায় কি যায় না? এটাকে সাইড নোট দাও, ওইটাকে আগে সাইড নোট দাও, তারপরের কাজ পরে করাচ্ছি। এটা কিন্তু আসছে কোত্থেকে তা কিন্তু অলরেডি আমরা জানি। ওকে, তাহলে একটু খেয়াল করো, এখানে আমার আছে কি? পি। পি এর পরিবর্তে কি লিখতে পারো? k/v⁴ গামা, আর এখানে থাকবে ডিভি। লেখা হইছে? আমরা জানি কোন ধ্রুবকের ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন হয় না। এখানে কে কি, চলক না ধ্রুবক? ধ্রুবক। ওকে বাহিরে বের করে দাও। তাহলে এখানে V1 V2, এখানে থাকে 1/v⁴ গামা ডিভি। আমরা সূচকের নিয়ম অনুসারে জানি নিচ থেকে কোনো কিছুকে উপরে নিয়ে আসলে পাওয়ার মাইনাস থাকলে কি হয়? প্লাস, আর প্লাস থাকলে কি হয়? তাহলে এখানে v⁴ গামা উপরে নিয়ে আসলে কি গামা হবে না মাইনাস গামা হবে? মাইনাস গামা। লেখা হইছে? আমরা ইন্টিগ্রেশনে এইরকম একটা সূত্র পড়ছিলাম যে ইন্টিগ্রেশন অফ x⁴n dx ইকুয়াল x⁴n+1 ডিভাইডেড বাই n+1। মনে আছে সূত্রটা? আচ্ছা, তাহলে এখানে একটু খেয়াল করো, এখানে n এর ভূমিকায় কি আছে? মাইনাস গামা। তাহলে তুমি লিখতে পারো যে হচ্ছে গিয়া v⁻⁻1 ডিভাইডেড বাই -+1। আর তোমার যে লিমিটটা ওইটা এখন কোথায় চলে যাবে? সামনে চলে যাবে, থার্ড ব্র্যাকেটে সামনে চলে যাবে।
লেখা হয়েছে? আচ্ছা, এখন যেন আমাদের কি করতে হবে, লিমিটের মান বসাতে হবে। তো লিমিটের মান বসানোর আগে আমরা একটা কাজ করি, এখানে চলক হিসাবে আমার আছে কে, ভি। তাহলে লিমিট হিসাব বসবে কার উপরে, ভি এর উপরে। গামা এর উপরে কি লিমিট বসবে? তাহলে এইটাকে একটু আমি আগে সরাইয়া ফেলাই, দেখো তো পরের লাইনটা বুঝতে তোমাদের সমস্যা হয় কিনা। যে কে ডিভাইডেড বাই মাইনাস গামা প্লাস ওয়ান, আর এখানে ভি টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস ওয়ান, ভি ওয়ান থেকে ভি টু। এই লাইনটা বুঝতে কি সমস্যা আছে? দেখো তো, নেই না? ওকে, লেখো তাহলে। এখানে যেহেতু মাইনাসটা আগে দেখতে আমার কাছে ভালো লাগতেছে না, আমি একটু ওয়ান মাইনাস গামা লিখি। সমস্যা আছে তাতে? নাই। এবার তুমি লিমিট বসাও। লিমিট বসানোর নিয়ম আপার লিমিট মাইনাস, তাহলে আপার লিমিটে আছে কে, আর লোয়ার লিমিটে ভি ওয়ান। তাহলে ভি এর পরিবর্তে প্রথমে কি লিখবা, ভি টু টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস ওয়ান মাইনাস লোয়ার লিমিটে ভি ওয়ান টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস ওয়ান। লেখো, লেখা হয়েছে? আচ্ছা, আশা করি এই অবধি বুঝতে সমস্যা নেই। ওকে, এবার একটু খেয়াল করো, এই কে, এটা কি এখানে গুণ আকারে আছে না? আচ্ছা, যেহেতু গুণ আকারে আছে, আমি এইটাকে দুইটার সাথে গুণ করে দেই। তাহলে কে ভি টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস ওয়ান, কে ভি ওয়ান টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস ওয়ান। বা ডাব্লিউ ইকুয়াল ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস গামা। লেখো এতটুকু, লিখছো? আমরা একটু আগে দেখছিলাম যে পি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা ইকুয়াল টু হচ্ছে কে, মনে আছে? আবার দেখছিলাম পি টু ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কে। একটু খেয়াল করো, এইখানে আছে কি ভি ওয়ান না ভি টু? যেহেতু ভি টু আছে, আমি কে এর পরিবর্তে কি ভি ওয়ান মানে পি ওয়ান ভি ওয়ান নিব না পি টু ভি টু নিব? পি টু ভি টু নিব। তাহলে এই কে এর পরিবর্তে ওইটা বসো, যে পি টু ভি টু টু দি পাওয়ার গামা, আর এইখানে আমার থাকে ভি টু টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস ওয়ান। বুঝতে পারছি তো বিষয়টা? তুমি মনে হয় বুঝো নাই? বুঝছো? মাইনাস এইখানে আছে কে, সাথে ভি ওয়ান, তাহলে এই কে এর পরিবর্তে কি লিখবা, গামা, রাইট। আর এখানে থাকবে ভি ওয়ান টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস ওয়ান। লেখা হয়েছে? আচ্ছা, আমরা এটা জানি যে হচ্ছে কি গুণ আকারে থাকলে পাওয়ার কি হয়, যোগ হয়। তাহলে খেয়াল করো, এই ভি টু আর ভি টু এর পাওয়ার কি করবা, তাহলে পি টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস গামা প্লাস ওয়ান, পি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা মাইনাস গামা প্লাস ওয়ান। লেখা হয়েছে? তাহলে গামা গামা কাটো এখান থেকে, তাই তো? তাহলে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস গামা, এখানে থাকে কি পি টু ভি টু মাইনাস পি ওয়ান ভি ওয়ান। সমস্যা আছে বুঝতে? আমরা এরকম একটা সূত্র জানি যে পি ভি ইকুয়াল টু কি এনআরটি। তাহলে পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু কি হবে, এনআরটি ওয়ান। পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি ওয়ান ভি ওয়ান এনআরটি ওয়ান, কারণ আর এর মান তো ধ্রুব, আর যেহেতু মূল সংখ্যা নিয়ে কাজ করতেছি, মূল সংখ্যা কি আর ভিন্ন ভিন্ন হচ্ছে? পি টু ভি টু ইকুয়াল টু হচ্ছে এনআর টি টু। ঠিক আছে, লেখো তাহলে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস গামা, পি টু ভি টু এর পরিবর্তে এনআর টি টু, আর এখানে এনআর টি ওয়ান। কমন যায় কি, এন আর কমন যায়, রাইট। তাহলে ডাব্লিউ ইকুয়াল এন আর যদি কমন নাও, এখানে ওয়ান মাইনাস গামা, এখানে থাকে টি টু মাইনাস টি ওয়ান। এটাই হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কাজের রাশিমালার প্রতিপাদন। এটাই হচ্ছে মেইন সূত্র। এটা কিন্তু পরীক্ষায় আসে, সো ভালোভাবে এটাকে একটু প্রতিপাদনটা শিখো। এ অবধি বুঝতে সমস্যা আছে? নেই? আচ্ছা, এবার একটা কোশ্চেন লেখো। লেখা হচ্ছে কি 5 নিউটন পার মিটার স্কয়ার চাপে 5 নিউটন পার মিটার স্কয়ার চাপে, লিখছো? লেখা হচ্ছে কি 5 নিউটন পার মিটার স্কয়ার চাপে দ্বিপারমাণবিক গ্যাসের আয়তন
দ্বিপারমাণবিক গ্যাসের আয়তন 10 মিটার কিউব। তারপরে দেখো উক্ত গ্যাসের আয়তন, উক্ত গ্যাসের আয়তন হঠাৎ 15 মিটার কিউব করা হলে, 15 না 15 মিটার কিউব করা হলে চাপ কত হবে? 15 মিটার কিউব করা হলে চাপ কত হবে? কোশ্চেন লেখা হয়েছে? আচ্ছা, তাহলে প্রথমে এখানে তোমাকে দেওয়া হয়েছে 5 নিউটন পার মিটার স্কয়ার চাপ, কিসের মান? P1। তারপরে কি বলছে? আয়তন V1 কত দিচ্ছে? 10 মিটার কিউব। তারপরে V2 হইছে 15। একটু খেয়াল করো, কোশ্চেনে সুন্দরভাবে বইলা দিছে হঠাৎ কইরা হইছে। তাহলে কোন প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। কোন পারমাণবিক গ্যাস? যেহেতু দ্বিপারমাণবিক গ্যাস, গামা এর মান কত? 1.40। কোশ্চেনে চাচ্ছি কি P1 না P2? P2 চাচ্ছে না? আচ্ছা, তাহলে আমরা জানি P1 V1 টু দি পাওয়ার গামা, P2 V2 টু দি পাওয়ার গামা। একটু যদি এই পাশে নিয়ে আসে ওইটাকে V2 T2 মানে P2 V2 টু দি পাওয়ার গামা, আর এখানে P1 V1 টু দি পাওয়ার গামা। P2 বের করতে হবে, P1 V1 টু দি পাওয়ার গামা, আর এখানে V2 টু দি পাওয়ার গামা। এখানে একটা কাজ করবা, V1 আর V2 এর উপরে, দুইটার উপরেই গামা আছে না? যেহেতু দুইটার উপরেই গামা আছে, তুমি যে কাজটা করবা যে দুইটাকে একসাথে হচ্ছে গিয়া গামা লেখা দিবা, তাহলে তোমার ঝামেলাটা কম হবে। এবার জাস্ট মান বসিয়ে দাও। P1 এর মান হচ্ছে তোমার 5, V1 হচ্ছে 10, V2 হচ্ছে 15, গামা হচ্ছে 1.40। ক্যালকুলেটর চাপো, দেখো কত নিউটন পার মিটার স্কয়ার হয়। সবার কি সেম আসে কিনা একটু দেখো। তোমার কত হচ্ছে? 2.83। একক কি? নিউটন পার মিটার স্কয়ার। পরের কোশ্চেনটা লেখো। দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিলিয়াম গ্যাসের আয়তন, হিলিয়াম গ্যাসের আয়তন লিখছো 5 মিটার কিউব। হিলিয়াম গ্যাসের আয়তন 5 মিটার কিউব। দাঁড়িয়ে দাও। দেখো উক্ত গ্যাসের তাপমাত্রা অতি দ্রুত, অতি দ্রুত 35 ডিগ্রি সেলসিয়াস হলে, 35 ডিগ্রি সেলসিয়াস হলে আয়তন কত হবে? আয়তন কত হবে? কোশ্চেন লেখা হয়েছে? আচ্ছা, এখানে কোশ্চেনটা একটু জটিল হয়ে যাবে, আগে একটু সহজ কোশ্চেন দিয়ে প্র্যাকটিস করাই। একটু কোশ্চেনটা কারেকশন করো। এখানে লেখা হচ্ছে গিয়া উক্ত গ্যাসের, শেষের লাইনে উক্ত গ্যাসের তাপমাত্রার জায়গায় লেখো আয়তন। উক্ত গ্যাসের আয়তন, তাপমাত্রার জায়গায় আয়তন লেখো, বুঝো নাই? উক্ত গ্যাসের আয়তন অতি দ্রুত 10 মিটার কিউব হলে, 10 মিটার কিউব হলে তাপমাত্রা কত হবে? আগে একটু সহজ কোশ্চেন দিয়ে প্র্যাকটিস করাই, তারপরে এগুলো করাবো না, তাহলে ক্যালকুলেশন একটু ঝামেলায় পড়বা। কোশ্চেন লেখা হয়েছে? এবার এটা আমাকে বলো। প্রথমে দিচ্ছে T1 কত ডিগ্রি সেলসিয়াস? 25 ডিগ্রি সেলসিয়াস, মানে 25 যোগ 273 কেলভিন, তোমার হয় হচ্ছে 298 কেলভিন। তারপরে V1 দিছে কত? 5 মিটার কিউব। আর তারপরে কি দিচ্ছে? V2 10 মিটার কিউব। আর এখানে কোশ্চেনে দিছে কোন প্রক্রিয়া, কিভাবে বুঝছো? অতি দ্রুত সংগঠিত হয়েছে। আর এখানে গামা এর মান কত? 67, রাইট। কেন? হিলিয়াম গ্যাস, এক পারমাণবিক গ্যাস, তাহলে গামা হচ্ছে 1.67। তোমাকে বের করতে হবে T2। তাহলে আমরা জানি T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1,
আর T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। তাহলে একসাথে যদি করো যে T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 আর এই V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে T2। তাহলে T2 ইকুয়াল গামা মাইনাস 1 V1 এর উপরেও আছে V2। এই লাইনটাকে বুঝতে পারছো? হ্যাঁ, কারণ আমি তো T2 বের করব, T2 এর সাথে V2 গুণাকারে আছে, এই পাশে আসছে কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। বুঝো নাই? কেন কোশ্চেন কারেকশন করাইলাম না শেষে? কোশ্চেন কারেকশন করো নাই? করছো। আচ্ছা, তাহলে T2 V1 আর V2 এর উপরে গামা মাইনাস 1 আছে, তাহলে T1 এখানে V1 বাই V2 আর হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1। জাস্ট মানগুলো বসিয়ে দেখো কত কেলভিন হয়, বাকি কাজ বাস তোমাদের। লিখে ফেলো যেটা আসছে, এত কেলভিন। এফডি বুঝতে সমস্যা আছে? নেই না? রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমাদের আরো অনেকগুলো অঙ্ক করতে হবে। কি বলছি বুঝছো? আজকের ক্লাসটা আমরা এখানেই সমাপ্ত করব। নেক্সট ক্লাসে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার বেশ কিছু অঙ্ক আছে, সেই সাথে সমচাপ প্রক্রিয়া এবং সম আয়তন প্রক্রিয়াটা কমপ্লিট করব। মনে থাকবে? বুঝে নাই?